এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় বেগম জিয়া, প্রধান উপদেষ্টার অভিনন্দন। অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী, বললেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার আত্মত্যাগ মাথায় রেখে সুষ্ঠু নির্বাচন হবে, বললেন নবনিযুক্ত সিইসি। নতুন কমিশনে আছেন সাবেক আমলা, বিচারক, সেনা কর্মকর্তা সহ 4 জন। প্রজ্ঞাপন জারি। হলের সিট বরাদ্দ নিয়ে রণক্ষেত্র চট্টগ্রাম পলিটেকনিক। শিক্ষার্থীদের 2 গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর। একে অপরকে দায়ী করল ছাত্রদল, শিবির। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন। 3 মাস পর এলাকায় ফিরে জনরোষে সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান। গ্রেপ্তারের পর কারাগারে পাঠালেন আদালত। হামলা মামলায় 2 দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন। এবং যশোরে একজনই বাগিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের 6টি ঘর। 3টিতে এসি, টাইলস। বিলাসী জীবনযাপন করলেও নিজেকে ভূমিহীন দাবি। বরাদ্দের অনিয়ম তদন্তের আশ্বাস। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। প্রায় 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানের স্থলে তাকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। এ সময় খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো গাড়িবহর ঘিরে তখন নেতাকর্মীদের উচ্ছ্বাস। 7 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে ও সশরীরে উপস্থিত হচ্ছেন। গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হতে দেরি হলো আধা ঘন্টা। বৃহস্পতিবার 3:30টায় যখন তিনি বের হন, সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও প্রেস উইং মেম্বার ছাড়াও অনেকেই। বিকেল 3:45টার দিকে বেগম জিয়াকে বহন করা গাড়িবহর ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে প্রবেশ করে। তাকে বরণ করে নেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ততক্ষণে যোগ দেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কূটনীতিকরা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কুশল বিনিময় করেন কিছুক্ষণ। এবারে সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন ছাড়াও আমন্ত্রণ জানানো হয় দলটির মহাসচিব সহ 27 জনকে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও বিএনপিকে আমন্ত্রণ জানায় সশস্ত্র বাহিনী। 2010 সালের 13 নভেম্বর মইনুল রোডে তার স্বামী জিয়াউর রহমানের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল বিএনপি নেত্রীকে। সেই ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসে অতিথি হিসাবে সবশেষ 2012 সালে দিবসটি উপলক্ষে সেনাকুঞ্জে গিয়েছিলেন বেগম জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে ইতিবাচক ভূমিকার কারণে সশস্ত্র বাহিনীর উপর মানুষের আস্থা আরও বেড়েছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বলেছেন, বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতেও সশস্ত্র বাহিনীর প্রস্তুত থাকা প্রয়োজন। বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনায় বক্তব্য দেন ডক্টর ইউনূস। এর আগে দিনের শুরুতে শিখা অনির্বাণেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ 3 বাহিনীর প্রধানরা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন ঢাকা সেনানিবাসে। সেনাকুঞ্জের এই আনুষ্ঠানিকতায় বিকেল 4টার পর যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত এবং অবসরে যাওয়া অফিসারদের বর্ণিল এই মিলন মেলায় উপস্থিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা, ছিলেন বেসামরিক ব্যক্তিবর্গও। সংবর্ধনায় আনুষ্ঠানিক ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বেগম জিয়ার উপস্থিতিকেও স্বাগত জানান তিনি। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকায় মানুষের আস্থা আরও বেড়েছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতেও প্রস্তুতি থাকা প্রয়োজন। ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে
সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর আগে সকালে শিখা অনির্বাণে দিবসটি উপলক্ষে ফুল দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সেখানে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। রীতি অনুযায়ী ফুল দেন 3 বাহিনী প্রধানও। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের আত্মত্যাগকে সামনে রেখে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে চান নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অবাধ নির্বাচনের জন্য যা যা করা দরকার সবই করবেন। 2014, 18, 24-এর মতো কলঙ্কজনক নির্বাচন যাতে না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বৃহস্পতিবার সিইসি ও 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। অন্যদিকে 4 জন নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রাণ দিল, আহত হলো, নিহত হলো, রক্ত দিল, শহীদ হলো। জুলাই আগস্টে কত লোক প্রাণ দিল। প্রথম প্রতিক্রিয়ায় জুলাই আগস্টের শহীদদের স্মরণ করে এভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন নবনিযুক্ত সিইসি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি। আমি একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। এইটা দিতে গেলে কি কি করতে হবে এটা আমাকে বুঝতে হবে আগে গিয়ে বসে। এটা আমি বোঝার চেষ্টা করব আগে যে কি কি কোন কোন জায়গায় হাত দিলে আমি এই কাজটা করতে পারবো। তা আমি সৌভাগ্যবান বলবো একদিক থেকে যে আমাদের একটা রিফর্মস কমিশন কাজ করছে এবং আন্ডার অ্যাবল লিডারশিপ অব মিস্টার বদিউল আলম মজুমদার, ডক্টর বদিউল আলম মজুমদার, ওনারা বিশেষজ্ঞ মানুষ। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিতে যা যা প্রয়োজন সবই করা হবে বলেও জানান তিনি। যেখানে যেখানে হোলস থাকবে সেই হোলসগুলো প্লাগ দিয়ে বন্ধ করার দায়িত্ব এটা হবে আমার। আমি এমন একটা পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্যোগ নিব যে পরিবেশে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে তার ভোটটা তার যাকে দিতে চান তাকে যাতে দিতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো। সেটাই হবে আমার কমিটমেন্ট। 2014, 18 ও 24-এর মতো কলঙ্কজনক নির্বাচন যাতে আর না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান নবনিযুক্ত সিইসি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। রমজানে বাজারে পণ্য সরবরাহের কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বাজার পরিস্থিতি ও টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি। টিসিবি 350 ট্রাক কার্যক্রম পরিচালনা করছে। আমরা অতদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত বাজারে একটা স্বস্তিজনক অবস্থা পরিপূর্ণভাবে না চলে আসে। সেটা ডিমের বাজারে এসছে, পেঁয়াজের বাজারে আসবে বলে আমরা আশা করছি, আলুর বাজারেও আসবে বলে আমরা আশা করছি, তেলের বাজারও আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিকে মেনে নিয়ে আমরা এটাকে সহনশীল করার জন্য। হলের আসন বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে রণক্ষেত্র চট্টগ্রামের পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত বেশ কয়েকজন। এ ঘটনায় একে অপরকে দায়ী করছে ছাত্রদল ও শিবির। গত 10 নভেম্বর হলের ফর্ম বিতরণ করার পর 19 নভেম্বর 300 জনের ফলাফল দেওয়া হয়, কিন্তু সেই ফলাফল প্রত্যাহার করে নতুন করে ফর্ম বিতরণ করতে হবে বলে শিক্ষার্থীদের একটি পক্ষ। এ নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল কয়েকদিন ধরে। এরই জেরে বিকেলে সংঘর্ষে জড়ায় তারা। ভাঙচুর করা হয় পলিটেকনিকের ফটক ও জানালা। এতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা ঢুকে প্রথমেই বলে যে এই কার্যক্রম বন্ধ, হোস্টেলের কার্যক্রম বন্ধ। তখন আমরা প্রশ্ন করলাম কেন বন্ধ হবে? তখন বলছে আমরাও ছাত্র, আমাদেরও ফর্ম দিতে হবে। এটা বলার পরে তারা আমাদের সাথে বাকবিতণ্ডা চড়ায়। বহিরাগত রামদা, তারপরে মনে করেন যে স্টিক, তারপরে যা আছে ওরকে লাঠি সোটা, এমনকি আমি দেখছি ককটেল বমটাও ছিল ওদের কাছে। আমার সাধারণ ভাই আমাদের মতো স্টুডেন্টদেরকে পিটাইতেছে, যারা ড্রেস পরা আছে তাদেরকে পিটতেছে। গোপনে অধ্যক্ষের সাথে তারা পায়তারা করে এরা 11 জনই সিট নিয়ে নিছে, কিন্তু পক্ষান্তরে আমরা কেউ সিট পাই না। ওরা ওদের দল ভারী করতেছে, তাও আবার আত্মগোপনে। এই মুহূর্তে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী শফিকুল আলম। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাব তার কাছে। শফিক।
এখন থেকে ঠিক 1.5 থেকে 2 ঘন্টা আগে কিন্তু এই চট্টগ্রাম যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এখানে কিন্তু ছাত্রদের মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং হাতাহাতির ঘটনাও ঘটেছে, আবার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে এবং এতে করে প্রায় 3 জনের মতো আহত হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি এখানে হলে সিট বরাদ্দ নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনাও কিন্তু ঘটে আসছে। আজকে বিকেল 4টার দিকে কিন্তু দুই পক্ষের মধ্যে এখানে হাতাহাতি ঘটনা সংঘর্ষের ঘটনা ঘটে। গত 10 নভেম্বর কিন্তু চট্টগ্রাম এই পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের যে হলে সিটের ফর্ম ছাড়া হয় এবং সেটি 14 তারিখ পর্যন্ত ছিল এবং 19 নভেম্বর কিন্তু সে ফলাফল ঘোষণা করা হয়। সে ফলাফল ঘোষণা করার পর 300 জনকে সিট বরাদ্দ দেওয়া হয়। এরপরে কিন্তু আরেক পক্ষ যে আবার নতুন করে সিট বরাদ্দ দেওয়ার জন্য নতুন করে ফর্ম ছাড়ার জন্য একজন আবেদন করে, সেইটিকে নিয়ে মূলত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের এখানে কোনো রাজনৈতিক কোনো পক্ষ আছে কিনা সেটা নির্দিষ্ট করে বলা যায় না, তবে উভয় পক্ষে আমরা দেখি শিক্ষার্থীরা যারা এখানকার আছে। তবে আমরা যারা আন্দোলনের সাথে জড়িত ছিল বৈষম্য, সেখানকার বেশ কিছু শিক্ষার্থীদের আমরা এখানে দেখেছি। তবে এছাড়া আরেকটি দেখেছি আমরা আসার পর কিন্তু একটা দল অর্থাৎ একটা মিছিল আমরা দেখেছি ছাত্র দলে, তারা কিন্তু মিছিল নিয়ে প্রায় 300 থেকে 400 জন মধ্যে একটি দল আমরা দেখি তারা সেখানে চলে গেছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় এই কিছুটা উত্তপ্ত ছিল, এখন মোটামুটি বলা যায় পরিস্থিতি শান্ত রয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে সংশ্লিষ্ট থানার ওসি এবং ডিসিরাও কিন্তু এসে এখানে পরিদর্শন করে গিয়েছেন। এখন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই। তবে এখান থেকে কিছু দূরে কিন্তু বেশ কিছু শিক্ষার্থীরা যা অপেক্ষায় আছে দাঁড়িয়ে আছে সেরকম তথ্য আমাদের কাছে রয়েছে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় এই পর্যন্ত এই ঘটনায় 3 জনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের নাসিরাবাদের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অভ্যুত্থানের প্রায় 3 মাস পর সকালে ঝালকাঠিতে নিজ এলাকায় ফেরেন শাহজাহান ওমর। এ সময় ক্ষিপ্ত হয়ে তার গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। ছিলেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট, তবে আওয়ামী লীগে যোগ দিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই ছিলেন লোকচক্ষুর আড়ালে। অবশেষে গ্রেফতার হলেন তিনি। অভ্যুত্থানের সময় বিএনপি অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলা মামলায় বৃহস্পতিবার গ্রেফতার হন সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর। দুপুরে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। যে বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনে শেখ হাসিনার দোসর হিসাবে তার ইন্ধনে ঢাকা রাজপথে শত শত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সেই সমস্ত মামলায় আশা করি তাকে গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি বিচারে আওতায় হবে। অভ্যুত্থানের পর নিরুদ্দেশ শাহজাহান ওমর হঠাৎই বৃহস্পতিবার সকালে নিজ এলাকায় ফেরেন। তার উপস্থিতির খবর পেয়ে ক্ষিপ্ত হয় স্থানীয়রা। এ সময় রাস্তায় তার গাড়িটিও ভাঙচুর করা হয়। খবর পেয়ে প্রথমে তাকে রাজাপুর থানা হেফাজতে নেয় পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে থানার সামনে জড়ো হন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। শাহজাহান ওমরের গ্রেফতারের দাবিতে মিছিল করেন তারা। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়ার সময় বিক্ষুব্ধ জনতা আবারও হামলা চালানোর চেষ্টা করে। সময় সংবাদ, ঝালকাঠি। সাবেক সংসদ সদস্য সাইদুল হক সুমনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ দেন। এর আগে আদালতে তোলার সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শাস্তি চেয়ে স্লোগান দেন। গত 16 জুলাই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে 11 সেপ্টেম্বর সুমন সহ 97 আসামির নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় মামলা হয়। 22 অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেফতার করে পুলিশ। যশোরে ভূমিহীন পরিচয়ে একজনই বাগিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের 6টি ঘর। 3টি ঘরে লাগিয়েছেন এসিও, মেঝেতে করেছেন টাইলস। 2 স্ত্রী সন্তানদের বিলাসী জীবনযাপন নিয়ে সমালোচনা চললেও তাদের দাবি প্রকৃত ভূমিহীন হিসেবেই ঘর পেয়েছেন। জেলা প্রশাসক বলছেন বরাদ্দে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট।
যশোরের মনিরামপুরের হরিহরনগর ইউনিয়নের মধুপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের 22টি ঘর। সাদা রঙের ঘরগুলোর মধ্যে ব্যতিক্রম উত্তর প্রান্তের 6টি ঘর। 2 বছর আগে গোলাপি রঙের ঘরগুলোর বারান্দা ঘেরা হয়েছে গ্রিল দিয়ে, মেঝে মোড়ানো হয়েছে টাইলসে। 3টি ঘরে লাগানো হয়েছে 1.5 টনের 3টি এসি। ঘরে রয়েছে মূল্যবান আসবাবপত্র, এমনকি উঠানটিও করা হয়েছে পাকা। 2 স্ত্রী, সন্তান ও শালিকা সহ 12 সদস্য নিয়ে 6 ঘরে বসবাস করছেন স্থানীয় প্রভাবশালী আলতাফ হোসেন। অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে এসব ঘর বাগিয়েছেন তিনি। এরপর নিজেদের মতো করে সাজিয়েছেন। কথিত ভূমিহীন এ পরিবারের বিলাসী জীবনযাপন নিয়ে এলাকায় সমালোচনা চললেও তাদের দাবি প্রকৃত ভূমিহীন হিসেবেই তারা ঘর পেয়েছেন। স্বচ্ছতা ফেরায় শখ পূরণ করেছেন মাত্র। নাইব টিউনো হাত থেকে এসিল্যান্ড এটাই থেকে এই জমি বন্টন করে দিয়েছে। আমাদের কষ্ট করে পরিশ্রম করে কিছু তো করার একটা শখ আছে না, আশা থাকে, কিন্তু সেটা করার জন্য করার মানে এটা না যে আমাদের কিছু করবো বলে তার জন্য আমরা এই ঘরটা পাবো না। এখন মানুষের পরিবর্তনশীল, আজকে ভালো খারাপ জায়গায় আসছি, কালকে ভালো জায়গায় হবে, এটা তো স্বাভাবিক। এটা নামে নামে ঘরে তুলে দিয়েছে। এইটা যে কিভাবে হয়েছে, যে একজনের 6টা একজনের 4টে, এটা আমি বলতে পারবো না। একটা পরিবারের মানুষ 6টা ঘর নিয়ে থাকছে, এসি লাগায় থাকছে, আমরা একটা ঘর পাচ্ছি না। স্থানীয় ইউপি সদস্যের দাবি, ঘর বরাদ্দের সময় সরকারি কর্মকর্তারা কারো কথা শোনেননি। আর জেলা প্রশাসক বলছেন, বরাদ্দে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখে সত্যতা পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। যদি কোনো এখানে কোনো ব্যতিক্রম হয়ে থাকে বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা প্রচলিত যে আইন আছে, ব্যবস্থা আছে, আমরা সেখানে সেইভাবে ব্যবস্থা গ্রহণ করব। 2021 সালে বরাদ্দ দেয়া 2 শতক জমির উপর নির্মিত আশ্রয়নের প্রতিটি ঘরে 2টি বেডরুম, 1টি রান্নাঘর, 1টি টয়লেট ও বারান্দা রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে সরকারের খরচ হয় 2,84,000 টাকা। সময় সংবাদ, যশোর। 3 মাস ধরে বন্ধ খুলনায় হাইটেক পার্কের নির্মাণ কাজ। আগস্টে সরকার পতনের পর চলে যায় ভারতীয় ঠিকাদার। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কবে থেকে কাজ শুরু হবে বলতে পারছে না খোদ কর্তৃপক্ষ। নেয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। প্রতিদিন একসঙ্গে 200 শ্রমিকের কাজে যেখানে জমজমাট ছিল, সেখানে এখন শুনশান নীরবতা। আছে নির্মাণ সামগ্রী, পড়ে আছে ক্রেন সহ ভারী যন্ত্রপাতিও। পুরো এলাকায় আছেন হাতে গোনা কয়েকজন কর্মকর্তা আর নিরাপত্তা প্রহরী। 2017 সালে খুলনায় হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। নগরীর লবণচড়া এলাকায় 3.59 একর জমির উপর 2022 সালে শুরু হয় নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছর জুনেই। স্টিল স্ট্রাকচারের 7তলা মাল্টিটেনেন্ট ভবন ও একটি সিনেপ্লেক্স ভবন সহ প্রকল্পে আরও কয়েকটি ভবন নির্মাণ হওয়ার কথা। তবে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টার্বো চলতি বছরের জুলাই পর্যন্ত মাত্র 36% কাজ শেষ করে। অনেক জায়গায় যারা ইন্ডিয়ান প্রকল্প ছিল তারা হয়তো চলে গেছে তাদের নিরাপত্তার কারণে, তাই বলে প্রকল্প ঝুলে যাওয়া এটা কোনো যুক্তিসঙ্গত কারণ না। কাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুত চালু হয় দেখা যাচ্ছে যে আবার হয়তোবা আমরা সেই আশায় থাকতে পারবো যে সামনে লোকজন কিছু করতে পারবে। অনেক ধরনের চাকরি বাকরির সুবিধা হইতো, আমাদের স্টুডেন্টদের ফিউচারে একটা চান্স হইতো, একটা বড় স্কোপ হইতো। তো এটা যত দ্রুত সম্ভব কাজটা চালু হওয়াই ভালো। কাজ শুরু করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই প্রকল্পটির কাজ আপাতত বন্ধ আছে। আমরা জেলা প্রশাসন থেকে যোগাযোগ করার চেষ্টা করছি সংশ্লিষ্ট দপ্তরের সাথে, দ্রুত কিভাবে কাজটি শুরু করা যায়। খুলনার হাইটেক পার্ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 170 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের সময় ভারতীয় ট্রলার সহ 16 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার রাতে সমুদ্র সীমায় টহলরত কোস্টগার্ডের সদস্যরা বাংলাদেশের জলসীমায় কয়েকটি ট্রলার দেখতে পান। পরে FB ঝড় নামের একটি ফিশিং ট্রলার থেকে 16 ভারতীয় জেলেকে আটক করেন। ট্রলারে থাকা 400 কেজির বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামে বিক্রি করে কোস্টগার্ড। জব্দকৃত ট্রলার ও আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনীতে একটি খামারের কর্মচারীকে কুপিয়ে হত্যা করে গরু নিয়ে গেছে ডাকাতরা। স্থানীয়রা জানান, বুধবার রাতে শহরতলির পশ্চিম সিলোনিয়া কালীপাল এলাকায় অস্ত্র হাতে 15 সদস্যের ডাকাত দল ভুইয়া ডেইরি ফার্মে ঢোকে। খামারের কর্মচারী সোহাগ আশেপাশের মানুষকে ডাকাডাকি শুরু করলে তাকে কুপিয়ে জখম করে। এ সময় 3টি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে আশঙ্কাজনক অবস্থায় সোহাগকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওনার জীবন বাঁচার লেগে উনি ধাক্কা দিয়ে সরাই দৌড় দিছে, তখন পিছন দিয়ে একটা কূপ দিছে, কূপ দেওয়ার পরে গেটের সামনে নিয়ে তখন এলো ভাতারি কুপাইছে। আমাদের বাসার সামনে আসে আমাকে ডাকতেছে, মামা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তো আমি অনেক চিৎকার দিছি ওকে বাঁচানোর জন্য, ওরা এটা মানে কানে নেয়, যারা মানে কোবাইতেই আছে। প্রত্যেকটা খামারই অন্তত স্টাফের জন্য ভালো সিকিউরিটি পাবে, একটা ঘর করক, এমনকি ফার্ম করলে ফার্মের ভিতরে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হবে। এখানে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা এরা যার সঙ্গে জড়িত থাকে, যেই জড়িত থাকুক না কেন, এটা আমরা খুব অচিরেই এটা খুঁজে বের করব। বরগুনায় ঘরে ঢুকে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, বুধবার রাতে বরগুনার বেতাগী উপজেলার কাদিরাবাদ এলাকায় নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন 55 বছরের বৃদ্ধা নাসিমা বেগম। সকালে তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, ঘরেও শীত কাটাছিল। ভেতরে ঢুকে দেখা যায় নাসিমা বেগমের নিথর দেহ পড়ে আছে। জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নাসিমা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশ। বগুড়ায় হত্যার পর লাশ ফ্রিজে রাখার ঘটনায় গৃহবধূ উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকার আদালতে জামিন আবেদন করেন সাদের আইনজীবী। শুনানি শেষে তা নাকচ করেন বিচারক। 11 নভেম্বর সাদকে গ্রেফতার করে র্যাব। পরের দিন তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 10 নভেম্বর দুপচাচিয়া উপজেলায় নিজ বাড়ি থেকে উদ্ধার হয় গৃহবধূ উম্মে সালমার লাশ। আমার ছেলে সাদ বিন আজিজুর রহমান নির্দোষ, তার কোনো দোষ নাই। তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম তার জামিনের জন্য আর কি। তখন যেহেতু ম্যাজিস্ট্রেট কোর্ট এই যে জামিনটা নাকচ করে দিচ্ছে, আমরা জজ করে আবেদন করছি তার জামিনের জন্য। একজন নিরপরাধ মানুষ কখনোই জেলের ভিতর থাকার আমি চাইবো এটা আমার ভাইয়েরও অধিকার যে সে নির্দোষ হওয়ার ক্ষেত্রে তার বাইরে চলে আসবে। আমি চাইবো যাতে বিজ্ঞ আদালত আমার ভাইয়ের জামিনটা মঞ্জুর করে দেয়। যেহেতু ম্যাজিস্ট্রেট আমাদেরকে জামিন দিলেন না, সেই ক্ষেত্রে আমরা মাননীয় জেলা ও দায়রা জজ আদালতে মিসকেস করার জন্য প্রস্তুতি নিচ্ছি। অতি তাড়াতাড়ি আমরা মিসকেস করব। বাংলার সময় আরও থাকছেন। সবজি, চিংড়ি ও তেলাপিয়া মাছে মিলছে ক্ষতিকর ভারী ধাতু। খুলনা বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর গবেষণা। ক্যান্সার, অঙ্গবিকলাঙ্গ সহ ভয়াবহ রোগে আক্রান্তের সংখ্যা। ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ফরিদপুর পৌর সদর থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মা সাজেদা বেগম ও তার মেয়ে আসিয়া আক্তার। এ সময় ঢাকা খুলনা মহাসড়কের চারা বটতলা এলাকায় পৌঁছলে ভাঙাগামী একটি মোটরসাইকেল এসে মা ও মেয়েকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তারা ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মা সাজেদা বেগমের মৃত্যু হয়। পরে মেয়ে আসিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 6 দফা দাবি আদায়ে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। সকাল 9:30টার দিকে শিক্ষার্থীরা IHT ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। পরে তারা প্রশাসনিক ভবনের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা দাবি জানান স্বতন্ত্র পরিদফতর গঠন, ডিপ্লোমাধারী টেকনোলজিদের 10ম গ্রেড দেয়া, ঢাকা IHTকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা ও মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন করে পেশাদার লাইসেন্স প্রদান করার। এর আগে বুধবার রাতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন। এ কারণে সকাল থেকে ক্যাম্পাসে অচল অবস্থা তৈরি হয়। উৎসমুখে বাঁধ, তীর দখল করে অবৈধ স্থাপনা, শিল্প কারখানার দূষণ, নাব্য সংকট সহ নানা কারণে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার অধিকাংশ নদ নদী এখন মৃতপ্রায়। বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। এতে এসব নদী সংলগ্ন এলাকায় একদিকে যেমন ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, অন্যদিকে জীবিকার পথ কমে এসেছে জেলেদের।
পাশাপাশি বাণিজ্যিকভাবে নৌ রুটও বন্ধ হয়ে গেছে একের পর এক। আর নদী বাঁচাতে পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র পরিকল্পনাতেই সীমাবদ্ধ। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। ঝিনাইদহের গারাগঞ্জ এলাকার ত্রিমোহনীতে কুমার নদের সঙ্গে মিলেছে কালীগঙ্গা নদী, অথচ কালীগঙ্গার উৎসমুখ কুষ্টিয়ায় বাদ দেওয়ার কারণে নদীটি এখন খালে পরিণত হয়েছে। মেহেরপুরের ভৈরব নদীর উৎসমুখে বাঁধ থাকার কারণে বছরের বেশিরভাগ সময় পানি পাওয়া যায় না। ভারত অংশে পানির প্রবাহ বাধাগ্রস্ত করার কারণে দিন দিন নাব্য হারাচ্ছে নদীটি। একইভাবে চুয়াডাঙ্গার উৎসমুখ বন্ধ থাকায় শুকিয়ে খাল হয়ে গেছে নবগঙ্গার ভাটি অঞ্চল। এ সুযোগে নদী দখলে মেতেছে স্থানীয় প্রভাবশালীরা। নদীর কুষ্টিয়া অংশের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে নানা অবৈধ স্থাপনা। নাব্য সংকট ও অবৈধ দখলে দিন দিন অস্তিত্ব হারাচ্ছে এ অঞ্চলের অন্তত 20টি নদ নদী। পানি না আসায় ওই নদী ভরাট হয়ে গেছে, ওই জন্য শুকাই গেছে। নদী আর দুদিন পরে হাইটি পার হওয়া যাবে না। পানি জমে থাকে, পানি বেরোতে পারে না, অনেক সমস্যা। নদী বাঁচাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাঁধ নির্মাণ ও সব নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা জরুরি বলে মনে করেন পরিবেশবাদীরা। সকল বাঁধকে পরিকল্পিতভাবে ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে হবে, পলি ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে। আর সংকট সমাধানে শুধুমাত্র পরিকল্পনাতেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড। অবৈধ স্থাপনা বা নদীর যে অবস্ট্রাকশনগুলো আছে, এনক্রসমেন্টগুলো, এগুলো অপারেশনের জন্য আমরা তালিকা তৈরি করছি। সব জেলা থেকে তালিকা তৈরি করা হয়েছে। খুলনা বিভাগে মোট 87টি নদীর মধ্যে 52টি স্থানীয়, 5টি আঞ্চলিক এবং তালিকাবিহীন নদী আছে 22টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। খুলনা ও সাতক্ষীরায় সবজি, চিংড়ি ও তেলাপিয়া মাছে মিলেছে অতিরিক্ত মাত্রায় ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক, আয়রন, সীসা সহ কয়েকটি ভারী ধাতুর উপস্থিতি, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণায় উঠে এসেছে এমন চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, অধিক মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীরা অসৎ পন্থা অবলম্বন করছে। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। সুষম ও নিরাপদ খাবার মানুষকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে যেমন সাহায্য করে, তেমনি অনিরাপদ খাবার জটিল রোগসহ মৃত্যুর কারণও হতে পারে। খাদ্য নিয়ে রীতিমতো সচেতনতা বাড়লেও প্রতিদিন বাজার থেকে যেসব মাছ ও সবজি কিনছি তা কি নিরাপদ? সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের 3 শিক্ষার্থী খুলনা ও সাতক্ষীরার 7টি এলাকার বিভিন্ন ঘেরের মাছ, সবজি, পানি, মাটি ও 20টি কোম্পানির মাছের খাবার উপর গবেষণা করেন। এতে উঠে আসে সবজি, চিংড়ি ও তেলাপিয়া মাছে অতিমাত্রায় ক্ষতিকর ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক, আয়রন, সীসাসহ কয়েকটি ভারী ধাতুর উপস্থিতি। সবজি চাষে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের কারণে হেভি মেটালের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অধিক মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীরা অসৎ পন্থা অবলম্বন করছে। আর চিকিৎসকরা বলছেন, জেনে শুনে এসব খাদ্যদ্রব্য গ্রহণ করা বিষ পানের সমান। মাছে যেমন হেভি মেটাল থাকছে এবং তার সঙ্গে সঙ্গে এই সবজিতেও হেভি মেটাল থাকছে, ফলে দুটাই কিন্তু মানুষ আসলে গ্রহণ করছে। এর যে ক্ষতি, এটা দীর্ঘমেয়াদী, তার ফলে একবার যদি ঢোকে তাহলে এর বিষক্রিয়া বহুদিন ধরে থাকে। মনিটরিং বৃদ্ধির পাশাপাশি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। এটা যাতে আমাদের জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে, এর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থায় আমাদের মৎস্য অধিদপ্তরের এই অংশে যতটুকু করণীয় আমরা চেষ্টা করব। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় ব্রয়লার মুরগির মাংস হারে মিলেছিল অতিরিক্ত মাত্রায় নিকেল, ক্রোমিয়াম, সীসা ও আর্সেনিক। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। দেখছেন বাংলা সময়। পোশাক শ্রমিকদের আন্দোলনের 6ষ্ঠ দিনেও স্থবির নবীনগর চন্দ্রা মহাসড়ক। বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন বেক্সিমকো ও হামিম গ্রুপের শ্রমিকরা। সপ্তাহখানেক ধরে 1 মাসের বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করছেন। বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। এদিকে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, অভিযুক্ত স্টাফদের বহিষ্কার সহ 11 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেন হামিম গ্রুপের শ্রমিকরা। পরে মালিক পক্ষের আশ্বাসে প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেও বিক্ষোভ হয়েছে। সড়ক দুর্ঘটনায় শ্রমিক হতাহতের ঘটনায় 3 দফা দাবিতে গ্রাফিক্স কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে 2 ঘন্টা পর সড়ক থেকে সরে যান। যাত্রা শুরু করেছে বেনাপোল বন্দরের নবনির্মিত টার্মিনাল। কমে এসেছে বন্দর এলাকায় যানজট ও পণ্যজট। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। বাংলাদেশ ভারতের মধ্যকার আমদানি রফতানি বাণিজ্যে টার্মিনালটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজিজুল হকের পাঠানো তথ্য ও শাওন হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
স্থলভাগে বাংলাদেশ ভারতের মধ্যে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয় যশোরের বেনাপোল বন্দর দিয়ে। তবে এতদিন জায়গা সংকটের কারণে পণ্যজট ও যানজটের কবলে পড়তেন ব্যবসায়ীরা। এতে ভোগান্তির পাশাপাশি অনেক সময় লোকসান গুনতে হতো তাদের। এসব সংকট সমাধানে বন্দরটিতে নির্মাণ করা হয়েছে নতুন টার্মিনাল। চলতি সপ্তাহে টার্মিনালটি উদ্বোধন করা হয়। নতুন স্থানে একসঙ্গে ভারতীয় পণ্যবাহী ১,৫০০ ট্রাক পার্কিং, চালকদের জন্য অত্যাধুনিক ৩টি কমপ্লেক্স, থাকা খাওয়ার ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের সুবিধা রয়েছে। এটা দ্বারা আমাদের এখানকার যে সমস্ত ফ্যাসিলিটি আমাদের নিরাপত্তার সাথে বিধান করার দরকার সেগুলো আমরা এখানে পুরোপুরিভাবে সম্পন্ন করতে পারব। পূর্বে আমদানিকৃত রপ্তানি ট্রাকগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণে যে যানজট সৃষ্টি হতো তা নিরসন করা সম্ভব হয়েছে এবং পণ্যগুলো বন্দরের অভ্যন্তরে রাখার কারণে বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। টার্মিনালটি চালুর পর কমে এসেছে বন্দর এলাকায় যানজট ও পণ্যজট। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। বাংলাদেশ ভারতের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্যে টার্মিনালটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগে গাড়ি ঢুকতে যে বাধার সম্মুখীন হতো, ফ্রিকোয়েন্টলি গাড়ি ঢুকতে পারতো না, একটা লেন দিয়ে তো সম্ভব ছিল না, এই জন্য একাধিক লেন দিয়ে ঢুকবে। কার্গো ভেহিকেলটি উদ্বোধনের ফলে এই বেনাপোল বন্দর যে আন্তর্জাতিক একটি স্থল বন্দর সেইটার পরিপূর্ণ রূপ পাবে এবং আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে, সাথে সাথে রাজস্ব আহরণ বেড়ে যাবে। বেনাপোল স্থলবন্দরে নতুন কার্গো হেভিকাল টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ৩২৯ কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল। দেখছেন বাংলা সময়। বিশ্বের একমাত্র স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস এখন চট্টগ্রামে। 12 দিনের সফরে এসেছে এই বিশেষায়িত হাসপাতালটি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়ে চক্ষু চিকিৎসক ও এ খাতের অন্য পেশাজীবীদের সরাসরি অস্ত্রোপচার সহ অন্যান্য প্রশিক্ষণ দিচ্ছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের একেবারে শেষ প্রান্তে অবস্থান নেওয়া বিশাল এই উড়োজাহাজ ৮-১০টা সাধারণ যাত্রীবাহী বিমান নয়। এটি বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল হাসপাতাল, যার নাম অরবিস। MD-10 বিমানে স্থাপিত এই হাসপাতালের ভেতরে চোখের চিকিৎসার আধুনিক নানা সরঞ্জামের বিশাল কর্মযজ্ঞ, যেখানে রয়েছে শ্রেণীকক্ষ, চিকিৎসার কেন্দ্র, লেজার রশি, বিকিরণ কক্ষ সহ নানা আয়োজন। স্থানীয় চিকিৎসকরা যেখানে সরাসরি চোখের নানা জটিল চিকিৎসা ও সার্জারি দেখতে পাচ্ছেন, এমনকি এসব যন্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে চর্চা করতে পারছেন। আর তাদের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন বিশ্বের সেরা 20 চক্ষু বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই উড়ন্ত চক্ষু হাসপাতাল গত 17 নভেম্বর 11তম বারের মতো বাংলাদেশে এসেছে। আমরা বাংলাদেশে সিমুলেশন ট্রেনিং এর মাধ্যমে চিকিৎসকদের আরো দক্ষ করার চেষ্টা করছি। এর মাধ্যমে চক্ষু চিকিৎসকরা যেন সঠিকভাবে জটিল সার্জারিগুলো করতে পারে সে বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। সর্বপ্রথম 1985 সালে বাংলাদেশে প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আসে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল। এরপর সর্বশেষ দেশে আসে 2017 সালে। এখানে আমরা সিমুলেটেড আইয়ের ট্রেনিং করতেছি। আমাদের নিজস্ব কর্মক্ষেত্রে গিয়ে আমরা এটা আবার পেশেন্টের উপর অ্যাপ্লাই করতে পারবো। স্কুইন্ট সার্জারি, মানুষের চোখ যে বাঁকা থাকে, বাঁকাটাকে কিভাবে সোজা করা হয়, ওটা আমরা এখানে শিখতেছি। পৃথিবীব্যাপী 200-এর বেশি দেশে ও অঞ্চলে কাজ করা এই উড়ন্ত চক্ষু হাসপাতাল বাংলাদেশের প্রশিক্ষণ শেষে পরবর্তী গন্তব্য রুয়ান্ডায়। চোখের চিকিৎসার অত্যাধুনিক নানা যন্ত্রপাতি এবং বিশ্বের সেরা সেরা চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এই যে প্রশিক্ষণ, তা দেশের চিকিৎসকদের আরও বেশি সমৃদ্ধ করবে এমন প্রত্যাশা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় বেগম জিয়া প্রধান উপদেষ্টার অভিনন্দন। অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী, বললেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার আত্মত্যাগ মাথায় রেখে সুষ্ঠু নির্বাচন হবে, বললেন নবনিযুক্ত সিইসি। নতুন কমিশনে আছেন সাবেক আমলা, বিচারক, সেনা কর্মকর্তা সহ 4 জন। প্রজ্ঞাপন জারি। এবং হলের সিট বরাদ্দ নিয়ে রণক্ষেত্র চট্টগ্রাম পলিটেকনিক। শিক্ষার্থীদের 2 গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর। একে অপরকে দায়ী করল ছাত্রদল, শিবির। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন। এই ছিল বাংলা সময়ে। সঙ্গে থাকুন সময়ের।